জয়গাঁও ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার একটি ছোট্ট শহর জয়গাঁও। জয়গাঁও ভুটানের প্রবেশদ্বারও বলা যায়। জয়গাঁওয়ের বর্ডার দিয়েই ভুটানে প্রবেশ করেন সাধারণ মানুষ। জয়গাঁও যেহেতু ভুটানের পাশেই অবস্থিত, তাই এখানে ভুটানি মানুষের সংখ্যাই বেশি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর, তেমনি সাধারণ মানুষ যারা বসবাস করেন তাদের ব্যবহারও অত্যন্ত সুন্দর। ভুটানে যেমন 52% পুরুষ এবং 48% মহিলা, জয়গাঁওতেও তাই। জয়গাঁওর একটি স্থান আছে জয়গাঁও ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়ালে এইরকমভাবে পুরো জয়গাঁও শহরটিকে একটা ছোট্ট চিত্রের মতো দেখাবে। আবার রাতের বেলা এখান থেকে দেখলে জয়গাঁও শহরটাকে মনে হয় যেন হাজার জোনাকি জ্বলছে। ভুটান থেকে তোরসা নদী জয়গাঁওয়ের ওপর দিয়েই বয়ে গেছে, তাই এখানে তোরসা নদী যেখান থেকে বয়ে গেছে সেখানে কিছু দৃষ্টি নন্দন দৃশ্যের সৃষ্টি করেছে। তেমনই একটি দৃশ্য সানসেট ভিউ পয়েন্ট বা জয়গাঁও শুটিং স্পট। এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। জয়গাঁওয়ের বিশেষ বিশেষ প্রাকৃতিক স্থান যেখানে আপনি ঘুরতে পারবেন। এছাড়া জয়গাঁওয়ের ঠিক ভুটানের বর্ডারের পাশেই রাতের জীবন, রাতের স্ট্রিট ফুড এবং বিশেষ বিশেষ ভুটানি খাবার। নমস্কার, নতুন একটা ভিডিওতে ভারতের শেষ শহর ভুটান লাগোয়া জয়গাঁও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি রয়েছি জয়গাঁওর সবচেয়ে উঁচু যে পাহাড় তার শীর্ষে বা তার চূড়ায়, আর আমার সামনেই রয়েছেন নমস্য এবং প্রণম্য আমার প্রিয় মহাদেব। তো আজকে আমি দেখাবো জয়গাঁও শহর। জয়গাঁও শহরে আসলে আপনারা কি কি দেখবেন, কোথায় থাকবেন এবং কত সুন্দর দেখার জায়গা রয়েছে সেগুলো। তো জয়গাঁও শহরে শুধুমাত্র দেখার জায়গা নয়, দেখার জায়গা দুটো তিনটে রয়েছে। শুধুমাত্র দেখার জায়গা নয়, জয়গাঁও শহরে থাকার জায়গা প্লাস জয়গাঁও শহরের নাইট লাইফ বা রাত্রের জীবন কতটা জাঁকজমকপূর্ণ হয় এবং শুধুমাত্র জয়গাঁওয়ের মানুষ থাকে না ভুটানের মানুষ বেশি আসে জয়গাঁওতে, জেনারেলি সেগুলোই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব তথ্যপূর্ণ এবং সুন্দর হবে ভিডিওটি। তো আমরা চলে এসেছি এখানে তোরসা নদীর স্পট দেখতে। জয়গাঁওতে যারা ঘুরতে আসে তারা এখানে তোরসা নদীর স্পটটা দেখতে আসে। তো এখানকার স্থানীয় অনেকে রয়েছে, বাইক ঠাইক নিয়ে চলে আসছে। আমরা অটোতে এলাম। তো স্পটটা বেশ ভালো, মাঝখানে একটা ছোট্ট ফাঁকা আইল্যান্ড মতো রয়েছে। বেসিক্যালি এখানে শুটিং হয়। শুটিং হয় বলতে কিছুদিন আগেও একটা শুটিং হয়ে গেল, কিছুদিন বাদে 3-4 দিন আগে একটা শুটিং হয়ে গেল। কার্তিক আরিয়ান এসেছিলো এখানে, ওরা বলছিলেন স্থানীয় লোকেরা আশিকি 3 শুটিং হয়েছে এখানে, মানে আশিকি 3 কোনো একটা শুটিং এখানে হয়ে গেছে। তো আমরা নিচে নামবো একটু পরে, অনেকক্ষণ বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি, এখান থেকে মোমো খাবো। তো দেখাচ্ছি, ওই পাশ থেকে গেলে আমরা ওই পাশ থেকে নেমে সোজা ওই আইল্যান্ডটার মাঝখানে ওখানে যেতে পারবো। তবে ওইখানে জলের স্রোত রয়েছে, মাঝখানে ছোট্ট একটা আইল্যান্ড রয়েছে। শর্ট যে মুভি আছে, শর্ট মুভিগুলো শুটিংও এখানে হয়। তাছাড়া এখানে অনেক শুটিং হয়েছে আগে, অনেক সিনেমার শুটিং হয়েছে। ওর জন্য এই জায়গাটা, জয়গাঁওয়ের এই জায়গাটা তোরসা শুটিং স্পট নামে বিখ্যাত। তো জয়গাঁওয়ের একটা ভিউ পয়েন্ট হচ্ছে তোরসা শুটিং স্পট, আরেকটা আছে তোরসা নদী ভিউ পয়েন্ট। তোরসা নদী ভিউ পয়েন্ট নর্মালি তোরসা নদী ওখান থেকে বয়ে যাচ্ছে, কিন্তু যারা জয়গাঁও ঘুরতে আসবেন তোরসা নদী ভিউ পয়েন্টে যাবেন না, বলবে যে তোরসা শুটিং স্পটে যাব। তোরসা শুটিং স্পট তোরসা নদী ভিউ পয়েন্ট থেকে অনেক ভালো। তোরসা নদী তো ভুটানে গিয়েও দেখলাম, ভুটানে তোরসা নদীর সৌন্দর্য আরও আলাদা। বর্ষাকালে আসলে এর ভয়াবহতা বোঝা যাবে, তবে এখন আসলে সৌন্দর্যটা বোঝা যাবে। তো আমরা প্রথমে মোমো খেয়ে নিই, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, খাওয়া দাওয়া কিছু হয়নি, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। মোমো এখানে ভেজ মোমো 9টা 40 টাকা, আর জয়গাঁও মেন সিটিতে মোমো 10টা 30 টাকা। এই হচ্ছে মোমোর পার্থক্য। এই টুরিস্ট স্পট জন্য এখানে একটু দামটা বেশি। তো মোমোর সাথে সাথে এখানে বেশ কিছু জিনিস পাওয়া যায়, যেগুলো এখানে এসে ওই পাশে লোকজন বসে আছে, সবাই মোটামুটি পান শুরু করে দিয়েছে। তো আমরা মোমোটা খেয়ে নিই আগে। তো গরম হতে দিয়েছে মোমো। স্যুপ আছে তো মোমোর সাথে? পাওয়া যাবে না এইদিকে, মোমোর সাথে স্যুপ পাওয়া যায় না, এটা একটা ব্যাপার। স্যুপ পাওয়া যাবে, লেকিন বাড়িতে খাইতে স্যুপ পাওয়া যায়। এদিকে তো কি আনতে লাগে বলো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মোমো এই যে, এখন মোমোর ভাব বের হয়নি তো? হয়েছে তো বেশি নেই, এখানে মোমো রয়েছে, এখানে কিছু রয়েছে। এটা দেবে 10টা করে দাও, 9টার জায়গায়। ঠিক আছে, 9টা করে বলেছে, আমাদের
3 প্লেট নিচ্ছি তাই 10টা করে। মোমো দিয়েছে প্লেটে, স্যুপ নেই, এখানে স্যুপ পাওয়া যায় না, ঝাল চাটনিটা পাওয়া যায়। যেখানেই মোমো খাই না কেন এখানে স্যুপ নেই, তার বদলে ঝাল চাটনি। কালকে ছিল জয়গাঁও একদম মেন সিটিতে একটু স্যুপ দিয়েছিল, তবে ওই স্যুপটা আমাদের ওখানে যেমন স্যুপের মধ্যে চিকেন দিয়ে দেয়, এখানে কিচ্ছু নেই সেরকম, জাস্ট কর্নফ্লাওয়ার দিয়ে স্যুপ আর গোলমরিচ দেওয়া, আর এখানে মোমোর সঙ্গে চাটনি। জয়গাঁওতে বিশেষত 3-4টে স্পট আছে ঘোরার। একটা হচ্ছে আই লাভ জয়গাঁও বা ওই দারাগাঁও ভিউ পয়েন্ট, যেটা আমরা যাব, নেপালি বস্তি রয়েছে ওখানে, ওইটাই আমরা যাব এখন। আর একটা জায়গা রয়েছে এখানে, এই দুটো জায়গার ভেতরে পড়ে তোরসা ভিউ পয়েন্ট বা এই তোরসা শুটিং স্পট ভিউ পয়েন্ট, এই দুটো এপাশে পড়ে। আরেকটা হচ্ছে ভুটান গেট, ওইখান থেকে গেট পাস হয়ে ভুটানে যাওয়া যায়। ভুটানে গিয়েছিলাম, সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। তো ভুটানের জয়গাঁওয়ের 3টে স্পটই বেসিক্যালি রয়েছে, আর কিছু জয়গাঁওয়ে ঘোরার জায়গা নেই। তবে জয়গাঁও সম্পর্কে জানার জন্য আপনাদের সামনে জয়গাঁওয়ের যে রাস্তাঘাট এবং নাইট লাইফের থেকে বড় কথা, নাইট লাইফ তো নয়, ওটা হচ্ছে সন্ধ্যাবেলা যে বাজার, নাইট মার্কেট, ওটাও দেওয়ার চেষ্টা করছি। তাহলে সম্পূর্ণ একটা জয়গাঁওয়ের যে ভিডিও, তার একটা পরিপূর্ণ রূপ পাওয়া যাবে। তো এখন রয়েছে এখানে তোরসা নদীর ওপরে, তোরসা নদীর পাশে। এখানে সবাই এসে বাইরে থেকে যারা আসে তারাও এই তোরসা নদী ভিউ দেখতে আসে, ভুটান থেকে যারা আসে। ভুটানে তোরসা রয়েছে, তবুও এখানে এসেও তোরসা দেখে। তো তোরসা ভিউ পয়েন্টের সামনে একটা সুন্দর পার্ক মতো করা রয়েছে। এখানে এসে, আজকে রবিবার বিকেলে ভালোই লোক হয়েছে এখানে, এখানে সময় কাটান অনেকে এসে। ছোট্ট পার্ক মতো করা, ছোটো না বেশ বড়ই পার্ক করা। তো ওর ওপাশে যাওয়া যায় না গাড়ি টাড়ি নিয়ে, ওই জন্য গাড়ি এপাশে পার্ক করে ওই বাঁশের যে ব্যারিকেডের পাশ দিয়ে আমরা ওপাশে যাব। তো নদীর ভেতরে নামার জন্য এরকম সরু একটা পথ, অনেকটাই নিচু। কটা সিঁড়ি আছে, কটা গুনেছিস, কিতনা সিঁড়ি হ্যাঁ? ও সিঁড়ি গুনতে গুনতে আসলো। বাহ, এইরকম জায়গা। তো এইরকমভাবে নামতে হবে। মাঝখানে একটা ছোট্ট কাঠের সাঁকো করা রয়েছে। नामने के लिए कितना? 1 पर्सन के लिए 20 रुपीज़। आने के समय देते। এখানে নামা যাবে না, এখানে নামার জন্য তোরসা ভিউ পয়েন্ট দেখার জন্য 20 রুপিস বা 20 টাকা করে দিতে হবে, যেহেতু এই ব্রিজটা মেনটেন করে ওরা, তাই। সেম কালারের পাথর। তো এখান থেকে যাচ্ছি কাঠের সাঁকোর জন্য। কাঠের সাঁকো তৈরি করেছে আমাদের নেমে, যারা এখান থেকে দেখতে আসবে নেমে দেখার জন্য। ওর জন্য কত করে চাইছে জানো? 20 টাকা। আমি বললাম দিয়ে দিচ্ছি, আমি জানি না। আর এরকম ফ্ল্যাগ লাগানো রয়েছে, এগুলো লাকি ফ্ল্যাগ বলে, ভুটানে প্রচুর লাগানো রয়েছে। এবং ওরা মনে করে লাকি ফ্ল্যাগে যখন হাওয়া স্পর্শ হয় তখন হাওয়া নাকি পবিত্র হয়ে যায়। পাথর দিয়ে ওরে, পাথরের একদম মাঝখানে পা দিতে হবে, নইলে উল্টে যেতে পারে। দারুণ ভিউ পয়েন্ট এখানে। তোরসা নদীর একটা ধারা এদিক দিয়ে যাচ্ছে, যেহেতু এদিকে নিচু রয়েছে তাই, আরেকটা ধারা ওই দিক দিয়ে। পুরোপুরি পাথর, বর্ষাকালে এগুলো পুরোপুরি ডুবে যাবে। বর্ষাকালে এখান থেকে হাঁটা বিশাল, তখন ভাবাই যাবে না এখান থেকে হাঁটবে বর্ষাকালে। তো এখানকার স্থানীয় মানুষেরাও বিকেলে সময় কাটানোর জন্য এখানে আসে, বেশ ভালো একটা বিষয়। অনেকে আবার দেখছি স্নান করছে তোরসার জলে, ওরা স্নানে নেমে গেছে তোরসার জলে। অনেকে বসে বসে নিজের টাইম কাটাচ্ছে প্রিয়জনের সাথে। তো এরকম এই জয়গাঁওয়ের তোরসা ভিউ পয়েন্টে চলে। এরা মনে হয় রাইডার, একেবারে মোটর সাইকেল নিয়ে এসছে, হেলমেট রেখে একেবারে। জল ঠান্ডা, পুরা ঠান্ডা, বেশ মজা করে স্নান করছে ওরা। তো এইটা পার হয়ে ওই পাশে যাওয়া যাবে না এখন। ওই পাশে যেতে গেলে আমাদের ওই দিক থেকে নেমে অনেকটা ঘুরে যেতে হবে। ওখানে শুটিংটা বেসিক্যালি এখানেই হয়, যখন জল থাকে, দুদিকে জল থাকে,
আর মাঝখানে ওপাশেও একটা নিচু জায়গা রয়েছে, জল প্রবাহিত হচ্ছে, ওপাশে এপাশে বেশি আর ওই দিকটা একটু কম জল থাকে, মাঝখানেই ফাঁকা জায়গা, ওই জন্য শুটিংটা এখানে বেশি হয়। আর শুটিং হলে যারা ওই ইয়েটা করে রেখেছে, ছোট্ট সিঁড়ি মতোটা করে রেখেছে, ওখান থেকে নামতে দেয় না, শুটিংটা হয়ে গেলে নামে এবং শুটিংয়ের চার্জ দিয়ে আসে ওরা ওখানে। আর এখান থেকে প্রবাহিত হচ্ছে তোরসা নদী। তোরসা নদীর একদম পাশে দাঁড়িয়ে আছি। তোরসা নদীতে জল কম কিন্তু স্রোত প্রচণ্ড। জেনারেলি পাহাড়ি নদীতে এগুলোই হয়, জল কম থাকলেও স্রোত প্রচুর হয়। এখানে নাব্যতাও কম, তবে ধীরে সুস্থে নামতে হবে, যদি পাথরে স্লিপ খায় পড়ে যেতে পারে। ওরা স্নান করতে করতে ওই পাশে চলে গেছে, ওই পাশে গিয়ে ওখানে এখন উঠেছে, ওখান থেকে আবার এদিকে আসবে। এখান থেকে মোটামুটি খুব বেশি জল হলেও হাঁটু জল বা কোমর জল হবে, তার বেশি জল হবে না, তবে স্রোত রয়েছে প্রচুর, যেহেতু উপর থেকে নিচে নেমে আসছে। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এটা। যারা জয়গাঁও ঘুরবেন তারা এই জায়গাটায় অবশ্যই আসবেন, এই জায়গাটা আসলেই এর আসল সৌন্দর্য বোঝা যাবে। আরেকটা কথা বলে রাখি, আমাদের দু চোখে যা সৌন্দর্য ধরা পড়ে ক্যামেরায় অতটা ধরা পড়ে না। জেনারেলি উঁচু নিচু একটা বিষয়, এটা ক্যামেরায় অতটা বোঝা যায় না যতটা আমাদের স্বচক্ষে আমরা দেখতে পারি। আর প্রাকৃতিক সৌন্দর্য স্বচক্ষে উপভোগ করা যতটা আরামদায়ক, যতটা মন শান্তিকর বা মন তৃপ্তি করে, যতটা মনকে, ক্যামেরায় দেখে অতটা তৃপ্তি করে না বা অতটা ক্যামেরায় ধরাও পড়ে না। ওই জন্য এখানে আপনারা জানি না কতটা বুঝতে পারছেন, খুব সুন্দর, দারুণ দারুণ পরিবেশ এখানে। তোরসা নদী, ওইদিকে পাহাড়, আর তোরসা নদীর ওই পাশে এই প্রথম পাহাড়টা রয়েছে এপাশে, আর ওপাশে হচ্ছে ভুটানের সীমানা। তোরসা নদী ভিউ পয়েন্ট দেখে এখন বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব জয়গাঁও ভিউ পয়েন্ট, যেটা দাঁড়াগাঁও ভিউ পয়েন্ট নামেও পরিচিত। এবং দাঁড়াগাঁও ভিউ পয়েন্টের বা জয়গাঁও ভিউ পয়েন্টের ওখানেই মানে আই লাভ জয়গাঁও এই যে জিনিসটা লেখা আছে না সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বনগাঁতে যেমন লেখা আছে আই লাভ বনগাঁও, কোনো কলকাতায় কোনো ওয়ার্ডে লেখা আছে আই লাভ কোন একটা ওয়ার্ডের নাম্বার, ঠিক জয়গাঁওতে আই লাভ জয়গাঁও লেখা আছে একটা মাত্র জায়গায়, সেটা জয়গাঁওয়ের একটা পাহাড়, তার উপরে, সেটা হচ্ছে দাঁড়াগাঁও ভিউ পয়েন্টে বা নেপালি বস্তির পুরো ওপরে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, তোরসা নদী ভিউ পয়েন্ট থেকে বেরোচ্ছি। এখানে বালি পাথর সবই রয়েছে, এখান থেকে পাথর কুড়িয়ে নিয়ে যাচ্ছে কিছু বাচ্চা। একটা পাথর দেখছি বেশ অন্যরকম, এই যে এই পাথরটা, মাঝখানে পুরো সাদা একটা এরকম গোল করা, তার মাঝখানে এটা, এপাশেও এরকম, অ্যাকচুয়াল স্লেট পাথরই বা কাদা পাথরই হবে এটা। তো পাথর বয়ে নিয়ে গেলে অনেকটা ভারী হয়ে যায়, ওই জন্য পাথর আর নিচ্ছি না। যারা জেমস খোঁজেন তারা হয়তো এরকম জায়গা থেকে জেমস খুঁজে নিয়ে যান, যাই হোক আমার ধারণা নেই, অনেক ভিডিওতে দেখেছি তাই বললাম। তো এখান থেকে এখন বেরোচ্ছি, এখান থেকে বেরিয়ে সোজা যাব আমরা জয়গাঁও ভিউ পয়েন্টে। তো আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এই যে তোরসা ভিউ পয়েন্ট বা তোরসার শুটিং পয়েন্ট, এটা বিখ্যাত সানসেট পয়েন্ট হিসেবে। জয়গাঁওর সানসেট পয়েন্ট এখান থেকে দেখা যায়। যারা সবাই এসছে এখন সন্ধ্যাবেলা সবাই সানসেট দেখছে, সূর্য পাহাড়ের কোলে পুরো ওইদিকে নেমে যাবে, পাহাড় যেটা দেখা যাচ্ছে ওপাশে সেই পাহাড়ের কোলে ডুবে যাবে সূর্য। এই সানসেটের দৃশ্য সত্যি মনোরম, মানে দৃষ্টিনন্দন একটা দৃশ্য। তবে এখানে আমরা সানসেট দেখতে গেলে আই লাভ জয়গাঁও বা দাঁড়াগাঁও ভিউ পয়েন্টে যেতে আমাদের অসুবিধা হয়ে যাবে, ওর জন্য আমরা এখন এখান থেকে বেরোবো। আর সানসেট দেখার ইচ্ছা রইল, প্রায় সানসেট হয়ে গেছে, আর মোটামুটি 10-15 মিনিট লাগবে, তার মধ্যে পুরো সূর্য ডুবে যাবে। তো এক সেকেন্ড একটা জিনিস দেখাবো। তোমরা মাছ ধরতে যাচ্ছ তোরসা নদীতে, তাই তো? তো এটা এটা কারেন্টের পুরো, আর ওখানে শর্ট দেবে মাছকে নাকি? মাছকে শর্ট লাগবে, কারেন্ট কোথায় পাবে? নিচে মানে তোমার কারেন্ট রয়েছে না ব্যাটারি কিছু নিয়েছো? ব্যাটারি নিয়েছো? কী মাছ পাবে এখানে? বহুত মাছ, এইটুকু জলে মাছ রয়েছে? ও তেরি, তো এখানেও মাছ ধরার কত বিষয়। আমরা একদম বেরিয়ে চলে আসছিলাম, দেখি ফিশিং করতে যাচ্ছে একটা ওই 3 কোনা নেট নিয়ে আর একটা রড নিয়ে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বড়শি হতে পারে, কিন্তু বড়শি না, রডের মাথায় লোহার একটা শিক লাগানো এবং তার লাগানো, আর ব্যাটারি নিয়ে যাচ্ছে, তার দিয়ে মোটামুটি মাছের গায়ে শক দেবে, তার দিয়ে মাছের গায়ে শক দিয়ে মাছকে কারেন্টে শর্ট খাইয়ে মারবে, তারপরে
মাছ ধরবে, তাই তো করবে, ব্যাটারি নিয়ে যাচ্ছে, ওটা নিয়ে যাচ্ছে। এটাও একটা মাছ ধরার নতুন পদ্ধতি। যাই হোক, এখানে দাঁড়ানো হবে না, দাঁড়ালে এটা অবশ্যই দেখাতাম আপনাদের, কিন্তু ব্যাপার হচ্ছে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের, যেতে হবে জয়গাঁও ভিউ পয়েন্টের দিকে। তো সানসেট প্রায় দোরগোড়ায়। এখন যে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি বিশাল খারাপ, টোটো চলছে, টোটোর ডাক উঠে গেছে মনে হচ্ছে, কারণ ইঞ্জিনের ডাক উঠে গেছে। বিশাল বাজে অবস্থা। এরকম নিচ থেকে নেমে আসলাম, এই দিকে দেখলে দেখা যাবে পুরোপুরি নিচু, এদিকে পাহাড়, এদিকে নিচু, মানে একদিকে পাহাড়, আমাদের উঠতে বাঁদিকে পাহাড়, ডান দিকে পুরো খাদ। এইখান থেকে উঠে আসলাম, এখান থেকে বিশাল খারাপ পথটা। আর উপরে উঠে যাওয়ার জন্য এরকম কিছু সিঁড়ি রয়েছে। অটো করে গেলে মোটামুটি অবস্থা খারাপ। আমরা চলে এসেছি জয়গাঁও ভিউ পয়েন্ট। এই পাহাড়ের ওপর থেকে জয়গাঁওটা পুরোপুরি দেখা যায়, বা নিচে যে দাঁড়াগাঁও আছে, জয়গাঁও ওঠার আগে দাঁড়াগাঁও, ওটাও পুরোপুরি দেখা যায়। আর আই লাভ জয়গাঁও এখানেই লেখা রয়েছে। সারা জয়গাঁওতে আই লাভ জয়গাঁও লেখা নেই, আর এমন জায়গায় এটা লেখা রয়েছে আই লাভ জয়গাঁও, তার ঠিক পেছনে পুরোপুরি জয়গাঁও শহর। এই যে আই লাভ জয়গাঁও লেখা, এবং এখানে যে প্রবেশ দ্বারটা তার উপরে কুকরি রাখা আছে। আর এইখান থেকে জয়গাঁও শহরটা দেখতে লাগে এইরকম। যেখানে এখন দাঁড়িয়ে আছি আই লাভ জয়গাঁও লেখা, এখান থেকে জয়গাঁও শহরটা পুরোপুরি দেখা যাচ্ছে। শহরের মাঝখান থেকে রাস্তা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, ওটা হচ্ছে মেন রোড, ওটা এইচ বা এশিয়ান হাইওয়ে 14। এই রাস্তা দিয়ে সোজা চলে গেছে ওইদিকে ভুটান। আর ওই যে তোরসা নদী দেখা যাচ্ছে, তোরসা নদীটার আর কিছুটা গিয়ে এইদিকে ভুটান, এইদিকে ইন্ডিয়া। তোরসা নদীর ওপাশে যে পাহাড়টা, পাহাড়ের ওপাশেই ভুটান। আর এটাই হচ্ছে জয়গাঁওর সবচেয়ে উচ্চতম স্থান। ওর জন্যে এই জায়গাটা বেশ বিখ্যাত। যারা জয়গাঁও ঘুরতে আসেন তারা এই জায়গাটা একবার ঘুরে যান, কারণ এই জায়গাটা ঘোরার মতোই একটা জায়গা বা ট্যুরিস্ট স্পট। এরকম যদি পেছনে বসে থাকা হয়, পেছনে পাহাড় দেখতে বেশ সুন্দর লাগে। আর এখানে ধ্যানরত বুদ্ধর একটা মূর্তি রয়েছে। হালকা 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 ফেসটা দিকে করো। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। সামনে একটা প্যাগোডার মতো জিনিস করা রয়েছে, আর এখানে অনেকগুলো লাকি ফ্ল্যাগ লাগানো রয়েছে। লাকি ফ্ল্যাগের অর্থ যেটা বললাম, লাকি ফ্ল্যাগে যখন হাওয়া স্পর্শ করে তখন এরা ভুটানবাসী বা এই জয়গাঁওবাসী পুরোপুরি একদম সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে ভুটান জয়গাঁওতে। তারা মনে করে এইখানে হাওয়া লাগলে সেই বায়ু পবিত্র হয়ে যাবে, এটা মনে করা হয়। তাই তারা এখানে বিভিন্ন জায়গায় এরকম লাকি ফ্ল্যাগ ঝুলিয়ে রেখেছেন। তো এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে উপরে একটা মন্দির আছে, ওই উপরে পাহাড়ের উপরে, ওই মন্দিরটার দিকে এখন আমরা যাব। তবে এদিকেও রাস্তা রয়েছে, এদিকে রাস্তা দিয়ে বাড়ি নেই, জাস্ট এটা একটা পয়েন্ট। আর নিচে নামার সময় একটা দাঁড়াগাঁও বলে একটা গ্রাম রয়েছে, তো এইখান থেকে নামতে হবে খুব সন্তর্পণে। মোটামুটি একবার স্পিড ধরে নিলে এখান থেকে গড়িয়ে নেমে যাবে। তো এই পর্যন্ত গাড়ি আসে, এর উপরে আর গাড়ি আসে না। আর এখান থেকে এখন আমরা যাচ্ছি ওপরে একটা মন্দিরের দিকে। ওখানে একটা বৌদ্ধ মন্দির স্থাপনা করা রয়েছে, এবং পুরোপুরি বৌদ্ধদের ধর্ম সম্পর্কিত যে বিষয়টা, যে ফ্ল্যাগগুলো রয়েছে, রাখি ফ্ল্যাগ ওখানেও লাগানো রয়েছে। তো এইরকম পথ, একদিকে ঘন জঙ্গল বাগান,
আর এটা তো পাহাড়, পাহাড়ের একদম উপরে রয়েছে একটা ঘর, এদিকে মন্দির। জয়গাঁওতে ঘুরতে আসলে এগুলো কমন স্পট। তবে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ভরপুর একটা জায়গা। জয়গাঁও সিটিতে যেমন দেখছিলাম অনেকটা জ্যাম, ঘিঞ্জি, গাড়ি ঘোড়ার হর্ন, রাস্তা ভালো না, ধুলো উঠছে, এর ওপরে সম্পূর্ণ বিপরীত, দারুণ সুন্দর। আর ওপর থেকে যেই পাথরের জায়গাটা নেমে আসে, এটা একটা ঝোড়া বা ঝর্ণা। বেসিক্যালি পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলোকে ঝোড়া বলা হয়। এটা একটা তাই, বৃষ্টির সময় এখান থেকে ঝর্ণা বা জল নেমে আসে। আর এরকমভাবে আমাদের উপরে উঠে যেতে হবে, তারপরে আমরা সেই মন্দিরটা পাবো। ऊपर मंदिर कितना दूर है? ও পারছেন না যেতে? পায়ে পা ব্যথা করছে? তাও নিচ থেকে এইটুকু এসছেন? আমাদের লোকরা চলে গেছে, আমরা বসে আছি এখানে। যাবেন না? না, যেতে পারবো না। ওহো, এর উপর দিয়ে হেঁটে যেতে হবে? ওই পুরো ঘুরে যেতে হবে? আচ্ছা, কোথা থেকে এসছেন? গড়িয়া থেকে আস। গড়িয়াতে বাড়ি আপনার? ওই একই। গড়িয়াতে বাড়ি? আমার বাড়ি আরো দূরে, বনগাঁয়। কবে এসছেন ঘুরতে? আমরা শুক্রবার। শুক্রবার এসছেন। আজকে থাকবেন এখানে জয়গাঁওতে? কালকে ভুটান গেছেন? ভুটান থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, ঘোরেন। তো আপনাদের বয়স প্রায় 50টা হবে, 50-এর উপরে হবে নাকি? আমাদের এখন অত বয়স নেই। তাহলে আমার হয়ে গেছে। আমি হয়েছে, আমার হয়ে 30? আমার 40। 40? আচ্ছা 40-50। এই কাকিমারা বসে আছেন, উঠতে পারছেন না পায়ে ব্যথার জন্যে। ভালোই খারাই পথ, আর এখানে কিন্তু কোনো ইয়ে নেই, মানে বর্ষাকালে আসলে এখান থেকে পিছলকে পড়ে যাবে, এটুকু শিওর। এখানে সিঁড়ি করা নেই, রাস্তাও নেই। আর চটি যদি একটুখানি পিছল হয়, নিচে বিট না থাকে, তাহলেও পড়ে যাবে। সন্তর্পণে হাঁটতে হবে, প্রচুর কাকড় পাথর রয়েছে এখানে। এই देखो देखो কোথায় যাচ্ছে দেখো, साइड में जा रहा है, नजर रखो साइड में जा रहा है। यस, নামার সময় পুরো নেমে আসছে এরকমভাবে। ওই দিক দিয়ে গিয়ে এরকমভাবে যেতে হবে, ওইখানে উঠতে হবে এপাশ দিয়ে গিয়ে। তো এখান থেকে উঠি অনেকটা সহজ হবে বিষয়টা, একটু খাড়াই বেশি, আর সাবধানে উঠতে হবে, বাদবাকি সব ঠিক আছে। তো কলকাতা থেকে এসছে অনেকেই, একটু বয়স হয়ে যাওয়ার জন্য উপরে যেতে পারেনি, বিশাল খাড়া এখানে। এবং আমরা যেরকমভাবে উঠে যাচ্ছি, তাদের পক্ষে এই ওঠাটা কষ্টকর হবে। তাই আমার একটাই কথা, বয়স থাকতে থাকতে ভ্রমণ করে নাও। বয়সকালে টাকা অনেক জমবে, পয়সা অনেক জমবে, কিন্তু ভ্রমণ করতে পারবেন না। যাই হোক, উপদেশ যদি মনে হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু শরীরে শক্তি থাকতে থাকতে পাহাড় বা দুর্গম অঞ্চলগুলো অবশ্যই ভ্রমণ করে নিন। দেখবেন বয়সকালে প্রচুর টাকা জমেছে, ব্যাংক ব্যালেন্স প্রচুর আছে, কিন্তু যেতে পারছে না, শরীর পারমিট করছে না। যাই হোক, আমরা চলে এসেছি শেষের দিকে। এখানে একটা দোলনা লাগানো রয়েছে, দোলনায় কিন্তু কিচ্ছু করতে হয়নি বলতে, দোলনায় ওপরের পাহাড় থেকে বা পাথর থেকে নিচের পাথর পর্যন্ত একটা স্লিপ লাগিয়ে দিয়েছে, হয়ে গেছে দোলনা। এবং ভালোই ঢাল রয়েছে ওতে। চলো চলো, একজন চলো চলো দেখি, যে কোনো একজন চলো। ও ওরকম করে চলে মজা নেই, ভালো করে যেমন চড়ছে সেরকম চড়তে হবে, যেরকম করে চড়ছে সেরকম চড়তে হবে, পা দিয়ে চলে মজা নেই। বেশ মজা। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসে এখানে
ভালোই মজা করছে। দারুণ সুন্দর জায়গা, এবং সামনে যেই মন্দিরটার জন্য উঠে আসে এত দূর, তার সামনে চলে এসেছি। তবে আমি নিচ থেকে ভেবেছিলাম এখানে রয়েছে বৌদ্ধদেবের মূর্তি, তা নয়। এদিকে লাকি ফ্ল্যাগ লাগানো থাকলেও এখানে রয়েছে নন্দী মহারাজ এবং আমাদের সকলের প্রিয় মহাদেব। দারুণ সুন্দর দৃশ্য। সবার ওপরে আমাদের মহাদেবের স্থান, ওর জন্য পাহাড়ের একদম চূড়ায় মহাদেবের মূর্তি। হর হর মহাদেব। তো মহাদেবের যে স্ট্যাচু রয়েছে বা মহাদেবের মূর্তি রয়েছে, তার ঠিক পেছনে আরেকটা মূর্তি রয়েছে, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি। লর্ড বুদ্ধের মূর্তি আরেকটু সামনে রয়েছে। তো এইখানেই আরেকটু ওপরে রয়েছে সেই স্ট্যাচুটা। তবে এখানে যাওয়ার কোনো পথ নেই, কিন্তু মানে কোনো রাস্তা বা সিঁড়ি করা নেই। আমি বারবার একটা কথাই বলছি, কোনো এরকম জায়গায় সিঁড়ি করা থাকে জেনারেলি ওঠার জন্যে, যাতে সবাই ভালোভাবে উঠতে পারে। এখানে সিঁড়ি করা নেই। আর যেই জায়গায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি তার পেছনেই হচ্ছে, এটা ভুটান বর্ডার। ও পাশে যেতে দেবে না, ওখান থেকে উঠে যাওয়া যাবে না, বারণ করছে। তো ওখান থেকে যদি ভুটানে ওঠা যায় তাও ওঠা যাবে না, ওটা ভুটানের পাহাড়। ওদিকে ফুনশিলিং শহরের বাদবাকি অংশটা। আর এই যে পাঁচিলটা নির্মাণ করা হয়েছে, এটা হচ্ছে ভুটান বর্ডার পাঁচিল। আর এখানে লর্ড গৌতম বুদ্ধের মূর্তি। তো আমি হেঁটে হেঁটে এখন ওদিকে যাচ্ছি, দেখি ভুটানের ওই দিকে ওঠার কোনো জায়গা এদিকে আছে নাকি। জেনারেলি থাকার কথা না, থাকলে সবাই উঠে চলে যেত। তো একদম শেষ জায়গায় এসে পড়েছি, বা পাহাড়ের একদম প্রান্তে। তো এই অংশটায়, আচ্ছা বাচ্চাটাকে ধরুন, এখানে আসলে গড়িয়ে পড়ে যাবে, তার কারণ এখানে মাটি আলগা, ওপাশ থেকে ধস নেমেছে মনে হচ্ছে। ওটা ভুটানের অংশ থেকে ধস নেমে এপাশে চলে এসছে। আর এটা হচ্ছে ভুটানের সীমানা। এখান থেকে ওঠা যায় উঠলে, কিন্তু উঠে ওপাশে যেতে গেলে অনেক আইনগত সমস্যা। হ্যাঁ, জেনারেলি ভুটানে ঢোকা খুব সহজ যদি ভোটার আইডি থাকে। সুতরাং এখান থেকে যাওয়াটা বোকামো হবে যারা যাবে। আপনারা কোথা থেকে এসেছেন? মালদা। মালদা থেকে? তো কাছেই রয়েছে। এই প্রথম আসলেন নাকি? এখানে প্রথম আসলাম। কেমন লাগছে জয়গাঁও দেখে? দারুণ লাগছে, ভালো লাগছে। ভুটান দেখেছেন? না, ভেতরে ঢুকতে পারিনি এখনো, যাবো দেখি। আজকে না কালকে? কালকেও পারবো কিনা, মানে বাচ্চাটার বার্থ সার্টিফিকেট নেই, আর ওরা বার্থ সার্টিফিকেট ছাড়া অ্যালাউ করছে না, এই সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, বাচ্চার জন্য ঢুকতে পারছে না। বাকিগুলো তো ডকুমেন্ট আছে। হ্যাঁ, ভোটার আইডি কার্ড থাকলে হয়, নাহলে বার্থ সার্টিফিকেট থাকলে হয়, তাও অরিজিনাল কপি দেখাতে হয়। যদি তাও গিয়ে 9 কিলোমিটার থাকতে পারেন ফুনশিলিংয়ে, 9 বা 10 কিলোমিটার, তার মধ্যে থেকে ফিরে আসতে হবে। কিন্তু যাই হোক, বার্থ সার্টিফিকেট নেই এখন, ওটা দেখুন কথা বলে যদি হয়। ঠিক আছে। তো এখান থেকে ভুটানের যে মঞ্চটি আছে, মঞ্চটিগুলো দেখা যাচ্ছে এখান থেকে। একদম ভুটানের সীমান্তে দাঁড়িয়ে আছি আমরা। তো পাঁচিল যদি না থাকতো তাহলে এখান থেকে খুব সহজেই যাওয়া যেত, বা এখান থেকে পাহাড় চলে যাওয়া যেত। পাঁচিলের জন্য এখন সেটা সম্ভব নয়। তো আমাদের পুরো জয়গাঁও ভিউ পয়েন্ট বা দারাগাঁও ভিউ পয়েন্ট যেটা, সেটা দেখা হয়ে গেল। এবং জয়গাঁওয়ের যত সুন্দর সুন্দর জায়গা আছে সবই দেখালাম। পুরো ভুটান লাগোয়া ভারতের শেষ গ্রাম জয়গাঁও, বা শেষ শহরও বলা যায় জয়গাঁও, যেহেতু ভারতের শেষ শহর, শেষ একদম সীমান্ত শহর, তারপরেই ভুটানের বর্ডার এবং ওপাশে ভুটান, তাই ভারতের শেষ শহর বা শেষ গ্রাম বলাই যায় জয়গাঁওকে। তো জয়গাঁও ঘুরে দেখ। চলো। পুরো সন্ধ্যা হয়ে এসছে, কালো অন্ধকার ছেয়ে গেছে চারিদিকে। আর এখান থেকে পুরো জয়গাঁও ভিউ পয়েন্টটা রাত্রের খুব সুন্দর লাগছে। এখান থেকে জয়গাঁও এইটুকু, ওই যে একটা বড় লাইট দেখা যাচ্ছে, এই লাইটের ওপাশেই ভুটান। ভারতের জয়গাঁও এবং ভুটান এর ফুনশিলিং দুটো শহরই মনে হচ্ছে পুরো জোনাকি জ্বলছে। দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো পাহাড়ের নিচের জোনাকি জ্বলছে, এত সুন্দর লাগছে। পুরো শহরটা দেখো।
জয়গাঁও সন্ধ্যাবেলা বা জয়গাঁও রাত্রেবেলা কত জমজমাট হয় সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি। ভুটানের একদম বর্ডারের সামনে জয়গাঁও, ভারতের শেষ গ্রাম জয়গাঁও, এরপরেই ভুটান বর্ডার। আমরা ভুটান বর্ডারের সামনে দাঁড়িয়ে আছি এবং এই গাড়িগুলো লাইন দিয়ে ভুটান বর্ডার পার হচ্ছে। আর যে গাড়ি যাওয়ার রাস্তা এটা, আর মানুষ যাওয়ার রাস্তা দেখিয়েছিলাম আগে। আর জয়গাঁওতে এখন কতটা জমজমাট হয় সেটাই হচ্ছে দেখাবো। এখানে প্রচুর টিকিটের দোকান রয়েছে, এদিকে ইলেকট্রিক গ্যাজেটের দোকান রয়েছে। আর এদিকে আছে পুরো একটা মার্কেট। এখানে ভুটানের লোকই বেশি আসে। এগুলো হচ্ছে ভুটানের গাড়ি, ইন্ডিয়া এসেছিল আবার ভুটানে ফিরে যাচ্ছে। ভুটানি নাম্বার রয়েছে ওগুলোতে, আর ওই ভুটানের ভাষায় বা জংখা ভাষায় লেখা নাম্বার লেখা। এটা ইন্ডিয়ার গাড়ি। তো ভুটানের গাড়ি এদিকে বেশি, যেগুলো ভুটানে যাচ্ছে। আর এখানে হচ্ছে লাভলি সুইট মিষ্টির দোকান। এছাড়া প্রচুর ভিড় এখানে, এটা বিশাল জমজমাট জায়গা। যেহেতু একটা দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, কিন্তু এইখানকার বাজার যথেষ্ট উন্নত। আমাদের মানে এশিয়ার বৃহত্তম ল্যান্ডপোর্ট রয়েছে, হ্যাঁ, এশিয়ার বৃহত্তম স্থলবন্দর, তাও এতটা জমজমাট নয়। এখানে তৈরি হচ্ছে চাট। ये क्या है भैया? चिप्स है चने का। चने का चिप्स कितने का मिलता है? कितने का मिलता है? 40-50 जितना भी 10 रुपये नहीं मिलता? थोड़ा सा मिलेगा, थोड़ा सा मिल जाएगा। अच्छा अच्छा, लगाइए थोड़ा सा, बस टेस्ट करना है। आपका जो स्ट्रीट फूड है ना, वो टेस्ट करना है। তো বেশি নিলে খেতে পারবো না। একটু আগে মোমো খেয়েছিলাম, 8টা মোমো 30 টাকা। ব্যাপার হচ্ছে এত বেশি বেশি নিলে খেতে পারবো না। এটা হচ্ছে গিয়ে ছোলার চিপস। ছোলার চিপস 10 টাকা করে দিচ্ছে, মানে অল্প অল্প নিয়েই টেস্ট করে দেখছি কেমন হয়, বেশি নেবো না। और एखाने जो फुचका, फुचका 10 रुपये में कितना है भैया? 10 का 4 पीस। अच्छा अच्छा, वो भूटान में जो फुचका है ना, वो क्या इंडिया से ही जाता है? इंडिया से जाता है। ठीक है, फुचका भी ट्राई करेंगे। आदमी जितना है सब, कोई आदमी ऐसा होता है रेडीमेड बनाता है, रेडीमेड खाता है। अच्छा अच्छा, इधर में अपना हाथ से बना हुआ है ये, इसके लिए चॉइस ज़्यादा करता है इधर का। वहाँ पे जो फुचका है ना, वो पापड़ का जैसा है, गोल हो जाता है। ठीक है, तो আমরা একটু টেস্ট করে দেখি এটা কেমন। দাঁড়াও, ক্রাঞ্চি মুচমুচে দারুণ, খুব সুন্দর। দেখি। চলো এখানে ফুচকাও দেখি, 20 টাকার ফুচকা। টেস্ট গুড। ছোলার জন্য অন্যরকম টেস্ট লাগছে। হ্যাঁ, আলু হলে সেই টেস্ট লাগছে না। এইভাবে কি করে ছোলার খোসাগুলো দেখা যাচ্ছে। 16 টাকার চেপটাই বানাই। 16 টাকা চ্যাপটা করে। মানে ছোলা ছাতু করে তারপর চ্যাপটা করে বানায়। হ্যাঁ, গোটা টাকা চেপটা করি। গোটা করে চ্যাপটা দিলে এরকম হয়ে যায়। তেলে বাহ, ভাজা। বিশাল ভালো জিনিস। 16 টাকা চ্যাপটা। যা খাচ্ছি তাতে পেট এমনি ভরে যাচ্ছে। জাস্ট টেস্ট করার জন্য নিলাম, কিন্তু মনে হচ্ছে আরও খাই, কিন্তু আর খাবো না। যা স্ট্রিট ফুড আছে, মোমো খেয়েছি আর এটা খাচ্ছি, সব কিছু টেস্ট করবো। ফুচকা খাবে নাকি? আমরা দুজন মিলে যা হচ্ছে সব একটাই নিচ্ছি, এক করে করছি, কারণ এই অনেকগুলো খেতে খেতে এবার হচ্ছে ফুচকা ট্রাই করবো। দাও, এখান থেকে তুমি কি মোমো মোমो मोमो भी এটা কিন্তু ভেজ মোমো আছে। भेज मोमो कितने का है? 30 है प्लेट का। कितना पीस रहेगा? 8 पीस। 8 पीस। ठीक है, मोमो नहीं, फुचका दीजिए। पानी पूरी दीजिए ना। फुचका ट्राई करने का है। তো ফুচকা খাচ্ছি এখানে, দেখি দাদা। 2 প্লেট। हाँ 2 प्लेट 10-10 केजी करके। हमको बिना चलाए ऊपर ऊपर का पानी दीजिए। ভালো, অতটাও ভালো না ফুচকা, মোটামুটি। আলুটা ভালো মাখা হয়নি, আলুটা আরো গালতে হবে। আলুটা তো আরো ভালো গালতে হবে। মোটামুটি আমরা ফুচকা খেতে খেতে একটা কলকাতা বা প্রচন্ড ফুচকা ওই দিকে ফুচকা খাই তো, ওইরকম টেস্ট না, ও ঠিক আছে। আলুটা আমার নামে গালতে হবে, এটা তো বুঝা না।
মোটামুটি এখানে ছোট বড় সবই হোটেল রয়েছে। স্ট্রিট ফুড যেমন মজাদার টেস্টি, তেমন হোটেল বিভিন্ন দামের রয়েছে। যে যার যেমন বাজেট সে সেমন হোটেলে থাকতেও পারে, আবার খাবারও খেতে পারে। তো এখানে কী বিক্রি হচ্ছে, কী বিক্রি হচ্ছে এটা? কি এটা চপ? चॉप चलो खेल কিসের চপ এটা? दाल बड़ा मिलाम কত? 10 টাকা 10 টাকার 1 2 3 4 5 6 ছটা হয়ে গেছে, সাতটা হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়নি, খেয়ে নি তুমি আমি ধরে একটা খাই, তারপর তুমি একটা খেও। আচ্ছা খেয়ে দেখি কেমন হবে, খেলেই হবে। কেমন লাগছে এদিকে বলো। গরম। बारिश से यानी कब से खत्म हो गया। বাইরের দিকটা ক্রাঞ্চি এবং ভেতরের দিকটা অনেক নরম। আমি তো খেতে পারলাম না, ধরে দাঁড়িয়ে রয়েছি। খাও। গরম আছে এখন। কেমন লাগছে? ভালো, ডাল বড়া যেরকম হয় তেল একটু বেশি শোক করেছে। এটা বড় বড় রয়েছে বলে ভেতরটা নরম রয়েছে, যদি একটু ছোট করতো ভেতরটা ভাজা হতে পারে। এটা ভালো লাগে তো, অনেক বিক্রি হয়। হ্যাঁ, অনেকের এটা ভালো লাগে। সিঙ্গারা দুইটা। সিঙ্গারা মানে ব্যাপারটা কি, আমাদের ওইদিকে যে ডাল বড়াগুলো হয় তো বড় হয় না, ছোট হয়, সেক্ষেত্রে ভেতরটাও ভালো করে ফ্রাই। বড় ছোট থেকে বড় কথা, আমাদের দিকে ডাল বড়ায় ছাকা তেলে ভাজা হয় তো এতটা তেল ঢোকে না। এবার অনেকে তেল বেশি পছন্দ করে, এদিকের লোক তেল বেশি পছন্দ করে, ওই জন্য এদিকে এরকম। আমি আর একটা নেব। তো আমরা ওই উপরটা ছেড়ে, ভুটানের গেটটা ছেড়ে একটু নিচের দিকে নেমে আসছি। আর এরকম পুরো লাইন দিয়ে রয়েছে গাড়ি, প্রচুর গাড়ি লাইন দেওয়া রয়েছে। আর এখানে মন্দির, আর একটু সামনে আমরা রুটির খোঁজে যাচ্ছি। বেসিক্যালি রাত্রে রুটি খাবো, ওই জন্য রুটির খোঁজে যাচ্ছি। রুটি আর তরকারি যদি পাওয়া যায়, ওইদিকে রয়েছে, তবে সেটা অন্য ধরনের রুটি। জেনারেলি যে রুটিগুলো হয় না শেখা, সেরকম নয়। ওটাই ময়দার রুটি রয়েছে, মানে ময়দাটা এখানে লোক বেশি খায় আটার মানে বদলে। এখানে মোবাইল কভার, প্রচুর দোকান রয়েছে। বেসিক্যালি ভুটান থেকে যারা আসে সব এই দিক থেকেই মার্কেট করে, শুধুমাত্র সবজি ড্রেসপত্র এগুলো নয়, বাদ বাকি সমস্ত কিছুই, যেমন এইরকম ইলেকট্রনিক্স মার্কেটগুলো সমস্ত কিছুই বেশ ভালো। ওখানে পরপর অনেকগুলো দোকান রয়েছে, পরপর অনেকগুলো দোকান রয়েছে, এর থেকেই বোঝা যাচ্ছে বেশ ভালো বিক্রি হয় প্রত্যেকটা দোকানে। তো আজকে রাতে থুপ্পা খাবো। থুপ্পাটা হচ্ছে ভুটানের একটা স্পেশাল ডিশ। তো এখানে জয়গাঁওতে থুপ্পা কোথায় পাওয়া যায় সেটা দেখবো। থুপ্পা খাওয়ার একটা ইচ্ছে রয়েছে। জয়গাঁওতে এসেছি, এত দূর এসেছি, আমাকে ট্রেন থেকে একজন বলছিল যে থুপ্পা খেতে। তো থুপ্পাটা কোথায় পাওয়া যায় কিছু শুনেছো? তোমরা বলছো ওইদিকে যাও, ওইদিকে পাওয়া যাবে। বেসিক্যালি স্ট্রিট ফুড, এটা ভুটানের বেশি ফেমাস। ভুটান থেকেই এই রেসিপিটা এদিকে এসছে, বা ইন্ডিয়ায় এসছে, বা ওয়েস্ট বেঙ্গলে এসছে। তো ভুটান লাগোয়া যেহেতু এটা জয়গাঁও, তাই জয়গাঁওতে থুপ্পা খুঁজছি। যদি থুপ্পা পাই অবশ্যই খাবো, এবং থুপ্পা খাওয়ার বিশাল ইচ্ছা রয়েছে। আমাকে দূর থেকে এটা দেখে মনে হচ্ছে সত্যি ম্যানিকুইন না, কারণ ভুটানের লোকে এখানে বাজার করতে বেশি আসে। তো দেখি থুপ্পা কোথায় পাওয়া যায়। থুপ্পার খোঁজে এখন চলেছি। কালকে মোমো খেয়েছিলাম, ছোলা চিপস খেয়েছিলাম, ছোলা চিপস দিয়ে মাখা, বেশ ভালো লাগছিলো। তারপরে এখানে যেই ডাল বড়া পাওয়া যায় আমাদের ওইখানকার থেকে সম্পূর্ণ আলাদা ডাল বড়াটা, সেটাও দেখছিলাম। তো দেখি থুপ্পাটা কোথায় পাই। এখানে প্রচুর বড় মার্কেট, মোটামুটি আমাদের ওখানে ধর্মতলা বা এসপ্ল্যানেডের যে মার্কেট রয়েছে তেমনই মার্কেট, তবে অতটা ঘিঞ্জি বা অতটা জনবহুল না, তবুও বর্ডার হওয়াতে মার্কেট ভালোই। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, স্ক্রিন গার্ড হার্ড সবই হচ্ছে। স্ক্রিন গার্ড হ্যাঁ, মোবাইল কা স্ক্রিন গার্ড S21 FE का है। তো আমার মোবাইলের স্ক্রিনটা ভেঙে গেছে অনেকদিন আগেই, কাঁচটা ভেঙে গেছে, স্ক্রিন গার্ড ভেঙে গেছে। তো ওটা এখনো পর্যন্ত রেস্টুরেন্ট আছে, কিন্তু এটা থুপ্পা পাওয়া যাবে কি? हाँ एक बार शोना যেতে পারে থুপ্পা যদি পাওয়া যায়। अच्छा एक बार जिज्ञेस करी सर, यहाँ पे थुप्पा मिलता है? थुप्पा जो डिश है थुप्पा वो मिलता है? कितने का है? 100 का है। 100 का एक प्लेट एक आदमी के लिए सफिशिएंट है क्या? मेनू है, एक प्लेट एक आदमी के लिए सफिशिएंट है?
তো থুপ্পা এখানে পেয়েছি, এবার দেখি এখানে থুপ্পা খেতে পারি কিনা। মেনু কার্ডটা দিয়ে দেখাই থুপ্পা কত। ইয়ে বাড়াওয়ালা মেনু, হ্যাঁ। তো একটা পুরো বইয়ের মতো মেনু। থুপ্পা থুপ্পা পরাটা পুরি, স্যান্ডউইচ, মোমোজ। মোমোজের মধ্যে থুপ্পা কি হবে? চিজ মোমোজের মধ্যে হবে না, এটা অ্যাকচুয়াল হবে নুডলসের মধ্যে হতে পারে। চাইনিজ, এখানে দেখি থুপ্পা আছে নাকি না, এখানে থুপ্পা নেই। সাউথ ইন্ডিয়ানের মধ্যে থাকবে। সাউথ ইন্ডিয়ানের মধ্যে অবশ্যই থুপ্পা থাকবে না। এখানে এসে সাউথ ইন্ডিয়ান সবাই ট্রাই করে। তন্দুরি নেই, স্যুপের মধ্যে ভুটানিজের মধ্যে এখানে রয়েছে ইমারাচি, ইমারাচি, কিউই ডাচি, मशरूम डाची। मशरूम डाची ये डाची क्या है भैया? ये भुटनीस डिश है, चीज से बनता है। चीज़ से बनता है? नहीं चीज़ नहीं कहाँ लेंगे। है? सब्जी नहीं है इधर पे, दाल में भी नहीं है, तवा तंदूर में भी नहीं है, राइस में थुप्पा है क्या? थुप्पा कहाँ है भाई? अच्छा ওরা কাছে ডাইরেক্ট বাত। হ্যাঁ বলিয়ে, একদম প্রথমে ছিল মিস করে গেছি। এইটা হচ্ছে কিরকম হলো? মেনু কার্ড, আর মেনু কার্ডের মধ্যে আমরা থুপ্পা খুঁজি, থুপ্পার দাম উনিও খুঁজে পাচ্ছে না। এই যে থুপ্পা, আচ্ছা আচ্ছা, স্পেশাল থুপ্পা, থুপকা সেজওয়ান থুপ্পা, স্পেশাল থুপ্পা 150 120, ভেজ থুপ্পা 100, 100, স্পেশাল মিক্স চাউমিন উপরে চাউমিন না, থুপ্পা 3 প্রকার রয়েছে। এটা হচ্ছে চাইনিজ ভেজ, খাবার থুপ্পা, সেজওয়ান, এটা আমি বলছিলাম রেসিপি। ভুটানিজ খাবার, ভুটানিজ খাবার না, ভুটানিজ খাবার দেখো নিচে আছে, সেই নামগুলো তোমাদের একটু দেখি। ব্যাপার হচ্ছে ভুটানে এটা ফেভারিট ডিশ থুপ্পা, থুপকা, THUPA, থুপকা। তবে এটা চাইনিজ ডিশ, তো আমরা থুপকা ট্রাই করবো, এবার দেখি কেমন লাগে। তো এখানে নর্মাল একটা জায়গা রয়েছে বসার, আর এসি জায়গাও রয়েছে, এসি ডাইনিং। তো এসি ডাইনিং এ গিয়ে বসছি, বসে তারপরে थुपका ऑर्डर करबो। तो एसी डाइनिंग में बैठने के लिए क्या एक्स्ट्रा चार्ज लगता है? नो नो, सेम चार्ज सेम है। तो लोग बाहर क्यों बैठे हैं? बाहर भी है, जब अंदर कोई कहीं आता पर है भी बैठ सकते अच्छा, वेटर आएगा ना? वो 2 मिनट। ठीक है। তো থুপকাটা ট্রাই করছি। থুপকা হচ্ছে চাইনিজ খাবার, প্রথমে ভেবেছিলাম ভুটানিজ খাবার, ওই জন্য ওটাই বলেছিলাম। তো ওটা ট্রাই করবো, একবার দেখবো কেমন লাগে। তা সত্ত্বেও ভুটানিজ যে স্পেশাল খাবার আছে সেটাও ট্রাই করবো। তো ভুটানিজ খাবার আছে, আমরা এখানে চাইনিজ ডিশে স্পেশাল থুপকা অর্ডার করেছি। জেনারেলি প্লেন থুপকা ওই যেটা হয় নুডলস টাইপের, ওটা করে দেবে। সেজওয়ান থুপকায় সেজওয়ান চিজটা দেবে, আর স্পেশাল থুপকায় যেটা বলছে ওরা সেটা পনির, মাশরুম, চিজ এগুলো থাকে। চিজ যদিও খারাপ শরীরের পক্ষে, তবুও একদিন খাই জাস্ট টেস্ট করার জন্য। তো এটা একটা অর্ডার করা হয়েছে, দুজন স্প্লিট করব। আর একটা বিষয় যেটা ভুটানি স্পেশাল, ডাচি মা কিউই কেওয়া মাশরুম মিক্স ডাচি একটা অর্ডার করা হয়েছে। মিক্স ডাচির সাথে বেটার হবে নান বলতে কোথায় নান কিধার হয়, তন্দুরি নান। তো আমি প্লেন রুটি নিচ্ছি, কৃষাণু নিচ্ছে বাটার নান। তো অসুবিধা নেই, দুজন নিচ্ছি, ট্রাই করে দেখা যাবে। প্লেন রুটির সাথে ভালো লাগে না, বাটার নানের সাথে ভালো লাগে। তো জয়গাঁওতে ঘুরতে এসে চাইনিজ ডিশ থুপকা এটা খাওয়া হচ্ছে, এবং ভুটানিজ ডিশ যেটা ডাচি, ওটাও একটা ট্রাই করে দেখছি কেমন লাগে। যে জিনিসটা খাইনি সেটাই খাওয়ার ইচ্ছা। যে জিনিসটা খাইনি সেটাই খাওয়ার ইচ্ছে, এখানে তবে সেটা অনেক বাজে কিছু না, খেয়েছি। বাজে কিছু না, ভালো। হ্যাঁ অবশ্যই ভালো। আর অন্যান্য যেগুলো দেখছি ওগুলো আমাদের ওদিকে রেস্টুরেন্টেও পাওয়া যায়। হ্যাঁ, ওর জন্য ওইটার আর বেশি আমাদের কাছে গুরুত্ব আর নেই। চাইনিজটা আমাদের ওদিকে পপুলার আছে, ওটাও সব পাওয়া যাবে, কিন্তু ভুটানিজটা তো সবসময় পাওয়া যায় ভুটানিজ ওদিকে পাবো না, মানে পাওয়াই যায় না। ভুটানিজ বলে আমাদের যে ওদিকে রেস্টুরেন্ট রয়েছে, ওখানে যে মেনু কার্ড রয়েছে, ভুটানিজ বলে কোনো স্পেশাল সেকশন থাকে না সেখানে, চাইনিজ থাকে কিন্তু চাইনিজ থাকে। চাইনিজ থাকে। হ্যাঁ, তো এখানে এটা রয়েছে। তো এখানে চাইনিজ, ভুটানিজ, কোরিয়ান সবই রয়েছে। কোরিয়ান ট্রাই করবো না, দরকার নেই। আমরা ট্রাই করবো চাইনিজ থুপকা আর ভুটানিজ ডাচি। আমাদের থুপকা চলে এসছে, থুপকাটা আমরা স্প্লিট করে খাবো। তো আমাদের নিজেদেরই স্প্লিট করে নিতে হবে। একটা মিক্স থুপকা, এখানে বেবিকর্ন রয়েছে, মাশরুম রয়েছে, এবং সেজওয়ান চিজ রয়েছে, তার সাথে সাথে পনির রয়েছে। তো আমাদের নিজেরাই চামচ দিয়ে থুপকাটাকে স্প্লিট করে নিতে হবে। স্প্লিট করে নিয়ে থুপকাটা খেয়ে দেখবো থুপকাটার টেস্ট কেমন। তবে এগুলো অনেকটা নুডলস টাইপের, তবে নামটা আলাদা। আচ্ছা কৃষাণু, ওনাদেরকে আমার বলো, একটা হাত রয়েছে, তুমি স্প্লিট করে নাও। ওনাদেরকে প্রথমে ভেবেছিলাম থুপকা যেটা দেবে মোটামুটি এরকম হবে, অ্যাকচুয়াল দুটো, একটা স্পেশাল থুপকা স্প্লিট করে এটা হয়েছে। স্পেশাল থুপকার রেট কত ছিল? 150।
তো ব্যাপার হচ্ছে দুটো স্প্লিট করে এটা হয়েছে, এটা খেলেই তো আর কিছু খাওয়া যাবে না। এরপরে আছে ডাচ্ছি, মিক্স যাচ্ছি, আর আমার দুটো রুটি আর একটা বাটার নান। কী অবস্থা হবে বলতে পারছি না, অবস্থা খেয়ে আগে নিই। এইটা কি জিনিস? তো থুপকা ট্রাই করছি। থুপকার এখানে ছিপকালির বেবি কর্ন পাওয়া তো? দেওয়া আছে। লেজ না তো? না না, ছিপকালি কিছু না, বিশাল গরম। অন্যরকম টেস্ট। আমাদের ওখানে যেমন নুডলস হয় তেমনই নুডলস, কিন্তু যেহেতু সেজওয়ান সস দেওয়া রয়েছে, বাদ বাকি ওই বেবি কর্ন, তারপরে মাশরুম, তারপর চিজ দেওয়া রয়েছে, ওর জন্য একটু অন্যরকম লাগছে, তবে টেস্ট বেটার লাগছে। ভালো লাগছে কি জন্য? আমি এখনো খাইনি। খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে বলো, খাও খাও খাও। একটু দাঁড়াও, যা গরম দেখছি। বিশাল গরম। ওরে বাবা, এতটা তো খেতে পারবো না। এ নষ্ট হবে আজকে, শিওর নষ্ট হবে। না না, নষ্ট হবে না, খাবার নষ্ট করো না, খেয়ে নাও। কেমন লাগছে? ये थूपका कैसा लग रहा है? বিদেশি নুডল। ব্যাপার হচ্ছে কিচ্ছু না, এখানে থেকে থেকে এত আমার লোক মনে হিন্দি হচ্ছে- কথা বলছে, মানে সরগরভাবে হিন্দি বেরিয়ে যাচ্ছে। জেনারেলি কথা বলতে গেলে হিন্দি বেরিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই তো আগে থুপকাটা খেয়ে নিই, সেটা আরো বেশি তারপর যা আসছে সেটা দেখাচ্ছি। ওর এখনো খাওয়া শেষ হয়নি, আমাদের নেক্সট ডিশ চলে এসছে। নেক্সট ডিশ চলে এসেছে। খাবে আর? না না না, সরি দাও। সরিয়ে দাও। আর নেক্সট ডিশ চলে এসছে বাটার নান। আচ্ছা, একটাই দেখো। এটার নাম হচ্ছে ডাচ্ছি, মিক্স ডাচ্ছি। মিক্স ডাচ্ছি, এই যে। আর এটা হচ্ছে এমনি হাতের রুটি, তবে Normal রুটিটা রুটি। এখানে একটু মানে আলাদা, পাতলা, আর এটা বাটার নান। আচ্ছা, মিক্স যাচ্ছি না, দুটো প্লেটে স্প্লিট করে দেবে? হ্যাঁ, দুটো প্লেটে স্প্লিট করে দাও। বাটার নানে বাটার বেশ রয়েছে, আর একটা বাটার নান দুটো ভাগ করে কাট। আচ্ছা, একটা কাজ করো, বাটার নান অর্ধেক আমি নিচ্ছি, তুমি একটা রুটি হ্যাঁ নাও, অনেকটা রুটি বাটার নাও। নাও। তুমি একটা রুটি নাও, আমি একটা বাটার নান হাফ নিয়ে নিচ্ছি। সব টেস্ট করা হয়ে যাবে তাহলে। তাহলে সব বাটার কিছু নান হবে, দিয়ে এটা কেমন ভালো। লাগে এই ডাচ্ছি, রুটি দিয়ে কেমন লাগে ডাচ্ছি, সেটাও টেস্ট করা হয়ে যাবে। সব টেস্ট হবে। আর তার সাথে এই পাশে স্যালাড রয়েছে। তো এটা স্প্লিট হচ্ছে। এটা ভালো ঘন। এটা পুরো এই চিজের সবজি এটা। চিজ না? চিজের এই সবজি। যে ঘন, এটা কিন্তু পুরো চিজের। যেটা আর কি ভুটানে অরিজিনাল ওরা হচ্ছে ইসে দিয়ে বানায়, সুরপি। সুরপি মানে? সুরপি দিয়ে বানায়। ওটা হচ্ছে আপনার ইয়াকের দুধ দিয়ে মানে ইয়াকের দুধ দিয়ে বানায়। চিজ আচ্ছা। তৈরি হয়। আর এটা আমুল চিজ। ওটা মানে দেখতে কিছুটা পনিরের মতো প্লাস চিজের মতো। আর এটা আমুল চিজ দিয়ে তৈরি। এটা হচ্ছে আমুল চিজ। এটা আমুল চিজ। আচ্ছা, আচ্ছা, এর মধ্যে এগুলো গোল গোল কি রয়েছে? আলু, মাশরুম, মটর আর হচ্ছে ভুটানের লঙ্কা, এগুলো ঝাল নেই এই লঙ্কাটা। আলু, টেস্ট কেমন? মাশরুম, মটর আর- মিষ্টি নাকি? না ভুটানের মিষ্টি না, ঝাল এটা হচ্ছে মানে অনেকটা ক্যাপসিকামের মতো। আর যে চিজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমুলের চিজ। ব্যাপার তাই তো? হচ্ছে আর যেটা এটা অরিজিনাল ভুটানে রাখায় সেটা হচ্ছে ইয়াকের চিজ দিয়ে। ইয়াকের চিজ দিয়ে খাবে? হ্যাঁ খাবো, অফকোর্স খাবো। আমার এইসব টেস্ট করতে নেক্সট ভালো টাইম লাগে। ভুটানে আসলে ভুটানে গিয়ে ইয়াকে চিজ দিয়ে খাবো। এটা একটা এক্সপেরিমেন্ট বা এটা একটা টেস্ট করার বিশাল ইচ্ছা রয়েছে। তো এখন এগুলো খাই, দেখি টেস্টটা কেমন লাগে। এটা ফার্স্ট টাইম খেলে হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু যদি এক দুইবার ট্রাই করেন তারপর তো এটা আর থ্যাংক ইউ ফর স্প্লিটিং দিস। তো প্রথমে দেখি এটা কি আচ্ছা, বাটার নান দিয়ে খেতে কেমন লাগে। বাটার নান আর এটা এর মধ্যে তুলে নি একটু। এটার মধ্যে মশলা কম। আমরা যেমন বাঙালি খাবার খাই, কোনো মশলা নেই, শুধু লবণ ও নামমাত্র দেওয়া। লবণও নামমাত্র দাও। বাঙালি মনে হয় সবচেয়ে বেশি মশলা খায় সারা পৃথিবীতে। তো বাটার নানের সময় বেশ লাগছে, এবার দেখি রুটি দিয়ে খেতে কেমন লাগে। চিজের এমনি লবণ থাকে আচ্ছা আচ্ছা, সেইটুকুই। সেটুকুই। আর আচ্ছা, প্রথমে রুটি দিয়ে ট্রাই করছি, দেখি এটা বাটার কেমন আছে, লাগে। হালকা বাটার দেওয়া আছে। এর আসল দুটো taste দিয়েই টা ভালো রুটি লাগছে। আছে ওই চিজের। দারুণ লাগছে। চিজ বাটার দিয়ে ডাচ্ছি, ভুটানিজ চিজ ডাচ্ছি, তার সাথে ওইটাই তো ভালো বাটার লাগছে। নান আর রুটি। এর আগে যেটা খেয়েছি তো আমরা এখন ডাচ্ছি খাচ্ছি। ডাচ্ছি 4 প্রকার হয়, যেটা ভেজ ডাচ্ছিতে শুধু আলু থাকে আর লঙ্কা থাকে, ভুটানি লঙ্কা। আর কিওয়া ডাচ্ছিতে শুধু লঙ্কা থাকে। আর মাশরুম ডাচ্ছিতে মাশরুম, আর মিক্স ডাচ্ছিতে এই তিনটে মিক্স দিয়েই থাকে। এখানে রয়েছে মটরশুঁটি, আলু, মাশরুম, লঙ্কা, সমস্ত কিছুই। এগুলো জাস্ট বয়েল করে দেওয়া এই আমুল চিজের মধ্যে। বেশ ভালো টেস্ট লাগছে, এটা অন্যরকম টেস্ট লাগছে। তো আজকে রেস্টুরেন্টে একটা মানে পরিচয়, দিদি বলছি, দিদির সাথে পরিচয় হলো। দিদি ভেটেরিনারি ডক্টর এবং দাদাও তাই, দুজনেই পোস্টিং আছে মাদারিহাটে। আজকে আমরা গেছিলাম টোটোপাড়ায়। টোটোপাড়াটা হচ্ছে এই দিদির আন্ডারেই পড়ে। টোটোপাড়ায় আপনি গেছেন? হ্যাঁ, তো ওইখানকার মানুষজন সম্পর্কে আপনার অভিব্যক্তি কি?
ওখানকার মানুষজন টোটো প্রজাতি একটা বিলুপ্ত প্রজাতি, ঠিক আছে, হ্যাঁ, তো লুপ্তপ্রায়। ওরা প্রায় বিলুপ্তই, আর ওরা কিন্তু খুব সরল সাদাসিধে হয়। হ্যাঁ। ওরা কিন্তু এই আমাদের মতন এত কিছু মানে এই রাজনীতি বা পলিটিক্স এটা জানে না, কিন্তু ওরা নিজেদের মতনই থাকে, নিজেদের মতনই অ্যানিম্যালস যেরকম গরু ছাগল, ওদের প্রচুর কিন্তু প্রাণী সম্পদ আছে, ওই নিয়েই ওরা বেঁচে আছে। আর ওদের যে বিশাল বড় মানে লাইভলিহুড যে খুব বেশি বা ওরা খুব হাই স্ট্যাটাস অফ লিভিং তা কিন্তু না, খুব সরল, মানে বেসিক্যালি ওদের চাওয়া পাওয়া অতটা নেই, যতটুকু রয়েছে ততটুকুই সন্তুষ্ট। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু বিলুপ্ত প্রজাতি এই জন্য গভর্নমেন্টের ওদের উপর স্পেশাল আই আছে, তো ওদেরকে আমরা অনেক রকমভাবে স্কিম রিলেটেড, যেরকম ওদের ভেটেনারি ডিপার্টমেন্টের আছে, হেলথ ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ওদেরকে কিন্তু সরকার সাহায্য করছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তো ওদের মনে হয় মেন পেশাটা সুপারি চাষ, আর সেকেন্ড প্রফেশন যদি কিছু হয় তাহলে গবাদি পশু চাষ। এগ্রিকালচার প্লাস হচ্ছে কি আমাদের প্রাণী কারণ সম্পদ। দেখছিলাম একটা মহিলা বা একজন পুরুষ বেশ 50-60টা ছাগল বা গরু এরকম চড়াতে যাচ্ছে। ওখানে অ্যানিমাল পপুলেশন অনেক বেশি, যেহেতু মানে পাহাড় আছে, জঙ্গল আছে, তো কস্ট অফ ফিডিং সেরকম নেই, তো ওনারা ওইভাবেই ছেড়ে দেন গরু ছাগলকে, একদিন দুদিন পরে আবার চড়ে গরু জঙ্গল থেকে আসে। তো কিন্তু এখন যারা নতুন জেনারেশনের টোটো যারা আছে, আমি দেখলাম ওখানে গিয়ে, তারা কিন্তু বেশ শিক্ষিত, তাদের অনেক টোটোদের ছেলেমেয়েরা কিন্তু মানে দিল্লিতে আছে, বোম্বেতে আছে, বিদেশেও আছে। আর আমাদের টোটোপাড়ায় কিন্তু আমাদের পদ্মশ্রী অ্যাওয়ার্ড উইনার ধনীরাম বাবুর সাথে দেখা হয়েছে, আজকে কথা হয়েছে, বেশ ভালো লাগলো, লাগলো। একটা রত্ন। আর এই যে টোটোপাড়ার মতো জায়গা থেকে উনি একটা নতুন টোটো ভাষা তৈরি করে যে টোটো ভাষার লিপি, হ্যাঁ পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, এটা একটা সত্যি আমাদের কাছে গর্বের জায়গা। আচ্ছা, আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, টোটোপাড়ায় যেতে গেলে জেনারেলি রোড যেটা পড়ে তার মধ্যে 4-5টা নদী পড়ে, তো বৃষ্টির সময় যখন জল প্রবাহিত হয় তখন টোটো গ্রামটা তো মেন শহর থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, একদম বিচ্ছিন্ন হয়ে যায়, এই জন্য ওদের লাইফ খুবই কঠিন। এই যে নদীগুলো এখন যেরকম শুকনো, কিন্তু যখনই বর্ষা আসে এগুলো একটা হরকাবানের নদী, যখনই নদীর হয়তো ভুটানে বৃষ্টি হলো, সেই বৃষ্টির নদীর জল চলে এলো পাহাড়ি নদী, তখন 1-2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু পাবলিককে দাঁড়িয়ে থাকতে হয়। সেই নদীর জল যখন নামবে তারপরেই আবার ট্রান্সপোর্ট। তার থেকে বড় কথা, যে একদম শেষ নদীটা হাওড়ি নদী, হাওড়ি নদীটার ডিস্টেন্স যেটা পার হতে হয় প্রায় 1 কিলোমিটার, এবং গাড়ির স্পিডও অত থাকে না। এবার যদি মাঝখানে চলে আসে, তখন যদি হরপাবানের খবর পায়, সেক্ষেত্রে তো গাড়ি বয়ে চলে যাবে, কারণ ওদের গাড়ি মানুষ তো দুটোই বয়ে চলে যাবে, এত কারেন্ট থাকে ওই জলগুলোতে, মানে খুব পাওয়ারফুল। তাই জন্য ওই জায়গাটা খুব সাবধানের সাথেই যাতায়াত করে যারা যায়। তো আমার ওখানে যারা কর্মচারী আছে, বর্ষাকালে আমি তাদেরকে ছুটিয়ে দিয়ে দিই যে তোমাদের আসতে হবে না, কারণ মানে টোটোপাড়ায় যে কর্মচারীরা রয়েছে, হ্যাঁ, মানে টোটোপাড়া থেকে মাদারিহাট আসাটা খুবই একটা মানে কঠিন ব্যাপার। তো বর্ষাকালে সেখানে মানে ট্রান্সপোর্টই নেই, আর তারপরে যদি হঠাৎ করে জল চলে এলো, তাহলে তার হয়তো বাড়ি যেতে যেতে রাত্রি 11-12টা বেজে যাবে। তো এরকম ব্যবস্থা হয়। আর পুরোটা জঙ্গল, রাস্তায় রোড লাইটও নেই। না, ওরকমও নেই, তবে এটা যেহেতু ওই মানে পাহাড়ি নদীর রাস্তা, এখানে অনেক সেতু বানানোর চেষ্টা করছে, কিন্তু কোনোটাই টেকে না। আমি একটা জিনিস দেখলাম, রাস্তা রয়েছে একটা জায়গায়, একটা যদি ওখানে আমি লক্ষ্য করলাম, রাস্তা রয়েছে কিন্তু একবার বর্ষার পরে সব নুড়ি রাস্তার উপর জমা হয়ে যাবে, তাহলে রাস্তাটা ঢাকা পড়ে গেল, আর কিচ্ছু হবে না। কিছুই ভালো যাই করার চেষ্টা করে না কেন, ওটা কিছুই থাকে না, ওই একবার বর্ষা হলে সব ভেঙে যায়। আর আরেকটা সমস্যা দেখলাম, ওখানে হাসপাতাল রয়েছে কিন্তু কোনো ডাক্তার নেই। সেক্ষেত্রে যদি ডেলিভারি পেশেন্ট হয় বা খুব ক্রিটিক্যাল পেশেন্ট হয়, ওরা তো ওখানেই মারা যায়, তাদেরকে মাদারিহাটে আসতে হয়। এটা তাদের জন্য সত্যি, এটা আমিও গেছি, আমি দেখেছি খুবই তাদের কাছে এটা প্রবলেমেটিক এরিয়া, কারণ কোনো ডাক্তার ওখানে নেই। আর যেহেতু টোটোপাড়া এমন একটা জায়গা, ওখানে মানে কি বলবো, কেউ চাকরি করতে আসতেও মানে চায় না, এটা একটা মানে বেসিক্যালি ওখানে টোটোর জনগোষ্ঠী রয়েছে 1632 সামথিং, বাদ বাকি তো রয়েছে নেপালিস, ভুটানিস আর বিহারিও কিছু রয়েছে ওখানে বহু আগে। আর মনে হয় 1990-তে যে ভুটান এবং নেপালে যে সমস্যাটা হয়েছিল, ওখান থেকে ওখানে নেপালি ভুটানি বেড়ে গেছে সবচেয়ে, তো তারাও এই সমস্যার মুখে পড়ে, শুধুমাত্র টোটো জনগোষ্ঠী নয়, তারাও পড়ে সমস্যার মধ্যে পড়ে। এমনকি অ্যানিম্যাল ট্রিটমেন্টেও তাদের মানে খুবই অসুবিধা, যদি খুব এমার্জেন্সি কেস হয় তখন কিন্তু হট করে কেউই তাদের কাছেও যেতে পারে না, বা তারাও আমাদের কাছে আসতে পারে। ওখানে যে অ্যানিম্যাল হয় সেটা কি বাইরে থেকে লোক গিয়ে ওখান থেকে নিয়ে আসে, না ওরা বাইরে এসে বিক্রি করে? না, ওটা ওরকম টোটোপাড়ার জিনিসটা টোটোপাড়ার মধ্যেই এটা সার্কুলেট হতে থাকে, বাইরে থেকে এরকম মানে এরকম কিন্তু কিছু শোনা যায় না। আর ওদের অ্যানিমাল যেহেতু জঙ্গলও থাকে, ওরা জানতেও পারে না যে ওদের কটা আছে কটা নেই, মানে সব সকাল হলে বেরিয়ে যায়, 9টার আগে যদি আমরা ট্রিটমেন্টে গেলাম তো ভালো, না হলে 9টার পরে কোনো ক্যাম্প করলেও কোনো গরু পাওয়া যায় না। তো এরকম ওদের লাইভলিহুড, ওরা সকাল সকাল ছেড়ে দেয়, সারা রাত থাকলো, তারপরের দিন আবার গরু এলো বা বিকালবেলা গরু এলো, মানে এরকম ভাবে ওদের চলে। আর একটা বিষয় যেটা দেখলাম,
সুপারিটা এখান থেকে মনে হয় ট্রাক বা পিকআপ ভ্যান গিয়ে ওটা পিক করে নিয়ে চলে আসে। হ্যাঁ, তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার নাম কি ম্যাডাম? আমার নাম হচ্ছে ডক্টর ঋতুপর্ণা দাস। ঋতুপর্ণা দাস। আর স্যার আপনার নাম? ডক্টর সারাবণন হ্যাঁ, ডক্টর সারাবণন স্যারের বাবার নাম সারাভানন হচ্ছে ই। এটিকান, এই জন্য স্যারের নাম হয়েছে ডক্টর সারাভানন ই। যেহেতু সাউথ ইন্ডিয়ান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সাউথ ইন্ডিয়ানের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, আমরা যেমন পদবি ব্যবহার করি, যেমন আপনার দাস, আমার টাইটেল দাস, দাস। আমার কুন্ডু, তেমনই আপনার বাবার নাম যেটা তার প্রথম অক্ষর দিয়ে আপনারা দুটো মেয়ে, এটা তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা তোমার নাম কি? শরণ্যা এস। শরণ্যা এস, যেহেতু সর্বানন্দ নাম তাই শরণ্যা এস। আর তোমার নাম? আমার नाम धीमहि एस। भीमही एस। धीमहि एस। धीमही, धीमही का मतलब क्या है? विजडम। विजडम, ठीक है, तुम्हारा विजडम पूरा हो, ये मैं चाहता हूँ। ঠিক আছে দিদি, খুব ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন, পোস্টিং এখানে আছে, আশা করি বাড়ির দিকে চলে যাবেন, খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাক, আমাদের এই বছরই একটা পোস্টিং এক্সপেক্ট করছি, দেখা যাক। ঠিক আছে, আসছি, সবাই টাটা। ঠিক আছে, ওকে, বাই। তো এবার ঘুরে আমাদের বিল হয়েছে কত? 460 টাকা। 460। তো ঘুরে এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। বাইরের দিকে বেরিয়ে আমরা সোজা চলে যাব আমাদের হোটেলে। খুব ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে, অনেক তথ্য জানতে পারলাম। আমরা টোটোপাড়ায় গেছিলাম, গিয়েও এত তথ্য জানতে পারিনি যতগুলো এখন জানতে পারলাম।